হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের ম্যাথ প্লাস রিজনিংয়ের ক্লাস চলছে। ম্যাথের টোটাল 30টা ক্লাস করানো হয়ে গেছে, রিজনিংয়ের ওপরে 8টা ক্লাস করানো হয়ে গেছে। আর আজকের ভিডিওতে তোমাদের আমি একসাথে ম্যাথ প্লাস রিজনিং একটি ভিডিওতেই করাবো। টোটাল 30টা প্রশ্ন করাবো ম্যাথ আর রিজনিংয়ের ওপরে, ঠিক আছে? তো ম্যাথ একটা করে ম্যাথ করাবো, একটা করে রিজনিং করাবো। তো এইভাবে 30টা প্রশ্ন তোমাদের আজকের ভিডিওতে করাবো। প্রত্যেকটা প্রশ্ন আমি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী সিলেক্ট করে নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। যদি একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই টাইম নিয়ে ভিডিওগুলি দেখো, প্রশ্নগুলো দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট প্রশ্নটি কী বলছে দেখো, নিচের কোন চিত্রটি চোর, অপরাধী এবং পুলিশের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে? তাহলে এখানে তোমাদের 4টে চিত্র দেওয়া আছে, এখান থেকে বলতে হবে যে কোন চিত্রটি চোর, অপরাধী আর পুলিশের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। একটা জিনিস তোমরা সবাই জানো যে চোর, ডাকাত এরা সবাই কিন্তু কি হয়, অপরাধী হয়। বাট সব চোর কিন্তু ডাকাত নয়, আবার সব ডাকাত কিন্তু চোর হয় না। তো এই যে সার্কেলটা, বড় সার্কেলটাকে যদি আমরা অপরাধী ধরে নিই, তাহলে সব চোর অপরাধী। তো ওই অপরাধীর মধ্যে থাকবে কি, অপরাধীর মধ্যে থাকবে কিন্তু চোর। এই যে বড় সার্কেলটা, এটাকে আমরা কি ধরেছি, অপরাধী। আমি জাস্ট লিখলাম, বুঝিনি, এটা হচ্ছে অপরাধী। অপরাধীর মধ্যে এটা কি এসছে, চোর, কারণ সব চোর কি হয়, সব চোর অপরাধী হয়। বাট পুলিশের সাথে কিন্তু চোরের কোনো সম্পর্ক নেই, আবার পুলিশের সাথে অপরাধীর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে রিয়েল লাইফে পুলিশ কিন্তু অপরাধীর মতো কাজ করে, বাট এটাকে কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে নিয়ে আসবে না। এটা কিন্তু সব পুলিশ কিন্তু সমান হয় না, অনেক পুলিশ কিন্তু অপরাধীকে দমন করে। তো যাই হোক, পুলিশ আছে বলেই কিন্তু আমরা এখন অনেক ভালোভাবে বাইরে চলাফেরা করতে পারি, তারা আমাদের অনেক সেফটি প্রদান করে থাকে। সবাই কিন্তু সমান হয় না, হাতের 5 আঙুল যেমন সমান নয়। তো এটা দেখে কিন্তু তোমরা বিবেচনা করবে না। তো প্রশ্নের ক্ষেত্রে কি হবে, সব চোর অপরাধী হবে, বাট পুলিশের সাথে চোরের বা অপরাধীর কোনো সম্পর্ক নেই। তো এই রকম ডায়াগ্রাম দেখো, অপশান সি আছে, তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, লাভ ক্ষতি থেকে নেওয়া হয়েছে। একজন দোকানদার 5% লাভে একটি জিনিস বিক্রি করে। যদি তিনি এটি 10% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 175 টাকা বেশি পেতেন। পণ্যের বিক্রয় মূল্য কত? একটা জিনিস তোমরা অলরেডি সবাই জানো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার উপর 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস কত হয়ে যাবে, 105 টাকা। এখন এখানে বলছে যে তিনি প্রথমে 5% লাভে একটি জিনিস বিক্রি করেন। যদি তিনি 10% লাভে বিক্রি করতেন তাহলে তার আরও 175 টাকা বেশি লাভ হতো। তো প্রথমে করছিলেন 5% লাভে, পরে বলছে যদি তিনি 10% লাভে করতেন তাহলে এক্সট্রা কত পার্সেন্ট বেশি লাভে বিক্রি করতে হবে, 5% লাভে। তো এক্সট্রা আরও 5% বেশি যদি তিনি লাভে বিক্রি করেন তাহলে তার 175 টাকা বেশি তিনি আরও পেতেন। তাহলে এই 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু 175। আমাদের বের করতে হবে সেলিং প্রাইস, বলছে বিক্রয় মূল্য কত, তার মানে 105-এর ভ্যালু কত হবে সেটা এখান থেকে বার করলে আমাদের উত্তর চলে আসবে। তো 5 দিয়ে কাটো, 5 একুশ 105, 175 আর 21 গুণ করে উত্তরটা কত হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো ইউনিট প্লেস, একক স্থানে 5 একে 5 আসবে, তার মানে একটাই অপশান এখানে দেখা যাচ্ছে, অপশান এ, এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো কিন্তু একটাও হবে না, সব কটার একক স্থানে 0 আছে। তো পুরো গুণ করা লাগে না, পুরো ক্যালকুলেশন করা লাগে না, একটু মাথায় বুদ্ধি থাকলে তোমরা জাস্ট অপশান দেখেই কিন্তু উত্তর করে আসতে পারবে। পরের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, আয়নায় দেখা গেল ঘড়িতে 7:40 বাজে, প্রকৃতপক্ষে সময় কত? অর্থাৎ এটা মিরর ইমেজ থেকে দিয়েছে, একটা ঘড়ি, তার প্রতিবিম্ব কোথায় গিয়ে পড়েছে, আয়নাতে। সেই আয়নায় দেখা যাচ্ছে ঘড়িতে 7:40 বাজে, বাট প্রকৃতপক্ষে ঘড়িতে তখন কটা বাজে সেটা বার করতে হবে। তো এই টাইপের প্রশ্ন করতে গেলে তোমরা জাস্ট কী করবে, 11:60 থেকে এই যে টাইমটা দেওয়া সেটা বিয়োগ করতে হবে। তাহলে 11:60 থেকে 7:40 বিয়োগ করলে তোমাদের উত্তর চলে আসবে 2। তো 4:20। তো ঘড়িতে তখন প্রকৃত সময় 4:20, এটা আয়নায় তখন দেখাবে কত, 7:40। পরের প্রশ্ন দেখো, এটা আর একটা টাইপ, সেম টাইপের অঙ্ক বাট একটু ঘোরানো আছে। আয়নায় দেখা গেল ঘড়িতে 12:40 বাজে, প্রকৃতপক্ষে সময় কত? তো এখানে 12টা আছে, তার মানে তোমরা এখানে কি করতে পারবে বলো তো? তোমরা রেলওয়েতে টাইম দেখেছো 12টা, 13টা, 14টা। তো এই ক্ষেত্রে আমরা ঘড়িটাকে ধরে নিই 24 আওয়ার্স ক্লক। তো এখানে তোমরা কি করবে, 23:60 থেকে এই 12:40 বিয়োগ করলে তোমাদের উত্তর চলে আসবে 02:11। তাহলে যখন
আয়নায় দেখাবে 12:40, তখন প্রকৃতপক্ষে সময় হচ্ছে 11:20। আর একটা নিয়ম আছে কি, যেটা আমি তোমাদের অলরেডি বলেছি, 11:60 থেকে এখানে এই যে 12:40, যখন 12টা বাজবে তখন সেটাকে 00 আওয়ার্স ধরে নেবে। তাহলে 12টা মানে 00 আওয়ার্স, আর মিনিট কত, 40 মিনিট। 02 11:20। এইভাবে দুইভাবে করা যায়, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যার যেটা পছন্দ সে সেইভাবে করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা 11:60 এইভাবে ধরে নিও। আর যখন 13টা বলবে, 13:20 সাপোজ মনে করো 20, তো এই 13কে 1 ধরে নেবে, 1:20, এইভাবে ক্যালকুলেশন করলেও তোমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তো দুটো নিয়ম মনে রেখো। যখন 13টা 12টা 14টা থাকবে তখন এইভাবে করতে পারো। আবার কিভাবে করতে পারো, 13টাকে 1 ধরে নিতে পারো, কারণ 13টা মানে আমরা কি বলি, 1টা বাজে। 1টা বাজলে সেটাকে আমরা রেলওয়ের টাইম তোমরা দেখেছো, যখন 1টা বাজে তখন সেটাকে 13 আওয়ার্স বলা হয়, যখন 2টো বাজে সেখানে 14 আওয়ার্স বলা হয়। তো এই 13টাকে তোমরা 1 ধরে নিয়ে 11:60 থেকে বিয়োগ করতে পারো এইভাবে। তাহলে এটা করলে কত হচ্ছে, 10:40। পরের প্রশ্ন, একটি টেবিল ফ্যানের ধার্য মূল্য হচ্ছে 1700 টাকা। ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেওয়া হয়েছে, ফ্যানের বিক্রয় মূল্য কত? দেখো, ছাড় সবসময় দেওয়া হয় ধার্য মূল্যের উপরে, আর ছাড় দিয়ে আমরা কি করি, বিক্রি করি। তাহলে 15% ছাড় দিচ্ছে, তার মানে এটাকে আমরা কি করতে পারি বলতো, এর ভগ্নাংশ ফ্র্যাকশান হয় 3/20। কীভাবে হয় এটা অলরেডি অনেকবার বলা হয়েছে। 15/পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসে, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 20 100। তার মানে আমাদের ছাড়টা কিসের উপর দিচ্ছি, ধার্য মূল্যের উপরে। তার মানে আমরা ছাড়টা কিসের উপর দিচ্ছি, ধার্য মূল্যের উপরে। তো নিচে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ধার্য মূল্য, এমপি। মার্কড প্রাইস কত, 20 অনুপাত। সেলিং প্রাইস কত হবে, ছাড় দিচ্ছি মানে 20-র ওপরে 3 অনুপাত ছাড়, মানে সেলিং প্রাইস 17 অনুপাত হয়ে যাবে। এখন কি বলছে দেখো, ফ্যানের বিক্রয় মূল্য কত, এখানে ধার্য মূল্য দেওয়া আছে। তো এই যে 20 রেশিও, তার ভ্যালু দেওয়া আছে কত, 1700 টাকা। এটাই হচ্ছে ফ্যানের ধার্য মূল্য। এটা টাকায় আছে, এখানে আছে রেশিওতে। আমাদের বের করতে হবে সেলিং প্রাইস 17 অনুপাত তার ভ্যালু বার করতে হবে। এখন এটাকে যদি তুমি 20 দিয়ে কাটো, 0 0 কেটে গেল, 85 দুগুণে 170। তো 85 আর 17 গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে কত, 1445। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কী করেছি বলো তো, ওপরে পেয়েছি 85 আর এইখানে পেয়েছি 17, তাহলে 85 আর 17 এই দুটো গুণ করলে তোমাদের উত্তর হবে 1445। এখানে এই অপশান তো হবে না, কারণ একক স্থানে কী হবে, 5 17 85, 5 একক স্থানে থাকবেই। এইভাবে এটাও হবে না এই অপশান। তো এইভাবে তোমরা অপশান ছাঁটাই করতে পারবে পরীক্ষার হলে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, যে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় শব্দ খুঁজে বের করো। এগুলো তোমাদের দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে জিকের প্রশ্ন, বাট জিকের প্রশ্ন নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু রিজনিংয়ে আসে। একটা বেমানান শব্দ বা একটা বিজোড় শব্দ তোমাকে খুঁজে বার করতে বলবে, সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। দেখো, কথক, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিক্যাল ড্যান্স। এই যে কথক নৃত্য, এটা উত্তরপ্রদেশের নৃত্য। তো এটা কিন্তু রাইট, মানে ঠিক দেওয়া আছে। কথাকলি হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ড্যান্স, এটাও ঠিক দেওয়া আছে। কুচিপুড়ি মধ্যপ্রদেশ, এটা কিন্তু ভুল দেওয়া আছে। তো এটা কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। পরে ভারতনাট্যম তামিলনাড়ু, এটাও ঠিক দেওয়া আছে। তো বলছে বিজোড় শব্দ কোনটি, বেমানান কোনটি, এদের মধ্যে সবগুলোই ঠিক দেওয়া আছে, একটা ভুল আছে। তো এটাই হচ্ছে বিজোড় শব্দ। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, একদম সহজ টাইপের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, খুবই ভালো একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এই টাইপের অঙ্ক আমি তোমাদের এখনও পর্যন্ত করাইনি, তো এটা অবশ্যই দেখে যেও, খুবই সহজ অঙ্ক। একটি সংখ্যাকে যখন 7 দিয়ে ভাগ করা হয় তখন 4 অবশিষ্ট থাকে। অবশিষ্ট মানে কি, 4 ভাগশেষ থাকে। একই সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো এই টাইপের অঙ্ক আসলে প্রথমে যে ভাগশেষ তোমরা দেখতে পাচ্ছ 4, এটাই তোমাদের কি হয়ে যাবে, সংখ্যা হয়ে যাবে। তো সংখ্যা কত, ওই সংখ্যাটা হয়ে যাবে 4। ঠিক আছে, এখন বলছে ওই একই সংখ্যার বর্গকে, তাহলে 4-এর বর্গ করলে কত হবে, 4-এর বর্গ মানে স্কোয়ার করো, কত পাবে, 16। তো এই 16কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাহলে 16কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, ভাগশেষ থাকবে 2। তো
তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি। দেখো এই টাইপের কোনো অঙ্ক থাকলে যেটা তোমাদের অবশিষ্ট বা ভাগশেষ বলবে সেটাই তোমাদের সংখ্যা হয়ে যাবে। এখন বলছে এই যে সংখ্যা, এই সংখ্যার বর্গকে 7 দিয়ে ভাগ করলে, তো সংখ্যার বর্গ কত পেলাম? 16 পেলাম। 16কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের 2 থাকবে, তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক, কোনো টেনশন করার দরকার নেই। পরের প্রশ্ন দেখো রিজনিংয়ের ম্যাট্রিক্স থেকে নিয়ে এসেছি। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই হয়তো দেখে ঘাবড়ে যাবে, বাট একদম সহজ প্রশ্ন। যদি রিজনিং থেকে 5টা সহজ প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে একটা এই প্রশ্ন। এখান থেকে নাম্বার তোমরা একটু আজকের ক্লাসটা দেখো, যে জানো না ম্যাট্রিক্স সে আজকের ক্লাসটা দেখার পর থেকে কিন্তু এই প্রশ্ন ইজিলি সলভ করতে পারবে। দেখো বলছে EAST এর কোড বের করতে হবে। তাহলে প্রথমে যদি এটাকে আমরা ই ধরে নিই, এটা এ হবে, এটা এস হবে, এটা টি হবে, ঠিক আছে। এই দুটো করে যে সংখ্যা দেওয়া আছে এটা কি হবে? টি এর কোড। এই যে দুটো করে সংখ্যা দেওয়া আছে এটা এস এর কোড হবে। এই দুটো যে সংখ্যা দেওয়া আছে এটা ই এর কোড হবে, এইরকম জাস্ট। তো এখানে এই যে ফার্স্ট যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্টের কোড আর এটা হচ্ছে লাস্ট এই সাইডের। তো দেখো 1 4 দেওয়া আছে, টি এর কোড 1 4। তো দেখো এই যে 1 পজিশান আর এই 4 পজিশান, তো এই দুটো পজিশানে টি আছে কিনা এখানে। তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত? 4। তো এখানে দেখো টি নেই, এখানে কি আছে? আই আছে। তাহলে আমাদের এই অপশানটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আর চেক করার দরকার নেই। এবার আছে 9 6। তো 9 কোন পজিশানে আছে? এখানে আছে 9। 9 এখানে, 6 এখানে, তাহলে এখানে দেখো টি আছে, এখানে দেখো টি আছে। 9 6 পজিশানে টি আছে, তাহলে আমরা চেক করব যে 5 8 এই পজিশানে এস আছে কি না। 5 8, 5 কোথায়? 5 এখানে, 8 এখানে, তো 5 8 এই পজিশানে এস আছে, তাহলে এটাও কিন্তু ঠিক দেওয়া আছে। তাহলে আমরা এই 3 0 এই পজিশানটা চেক করব। তো 3 আছে এখানে, 0 আছে এখানে, তো 3 0 পজিশানে দেখো এ আছে, তাহলে এটাও কিন্তু ঠিক দেওয়া আছে। 2 4, 2 4, 2 কোথায়? 2 এখানে, 4 কিন্তু এখানে, 2 4 পজিশানে দেখো ই আছে কিনা, 2 4 পজিশানে দেখো ই দেওয়া আছে, তাহলে এই অপশানটা কিন্তু আমাদের মিলে গেল এর সাথে। তাহলে অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা অপশান তোমাদের দেখাচ্ছি, দেখো 3 2 বলেছে। তো 3 তোমরা কোন সাইডে চেক করবে? এই যে প্রথমে 3 বলা আছে, 3 তোমরা এই সাইডে চেক করবে। তো এখানে আছে দেখো 3 2, এখানে হচ্ছে 2, তাহলে এই বরাবর চলে আসবে। এখানে দেখো আমাদের কি বলা হচ্ছে? 3 2 বরাবর টি থাকবে। তো এখানে 3 2 বরাবর কি আছে? ই আছে, তার মানে এই অপশানটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। 4 3, 4 কোথায় আছে? 4 আছে এখানে, আর 3 কোথায়? এখানে, তো 4 3 পজিশান এটা, তো এখানে টি আছে, এখানে দেখো টি নেই, তার মানে এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। জাস্ট একটা করে অপশান চেক করলেও কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, কিভাবে চেক করবে সেটাও আমি বলে দিলাম। তো একটু মন দিয়ে টাইম দিয়ে দেখো, সব প্রশ্ন তোমরা ইজিলি বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো কি বলছে। এক্স একটি কাজ 14 দিনে করতে পারে, ওয়াই একই কাজ 28 দিনে করতে পারে, জেড 42 দিনে করতে পারে, এক্স ওয়াই জেড একসাথে কত দিনে করবে? তো এক্স একটি কাজ কত দিনে করে? 14 দিনে করে। ওয়াই সেম কাজ 28 দিনে করে, জেড ওই একই কাজ আবার 42 দিনে করে। এখন টোটাল কাজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? টোটাল কাজ বের করতে গেলে 14 28 আর 42-এর লসাগু নিতে হবে। 14 28 আর 42-এর লসাগু করলে তোমরা কি পাবে? এখানে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 4 7 28, 6 7 42, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 28, 84, তার মানে এদের লসাগু হবে 84। তো টোটাল যে ওয়ার্ক, টোটাল কাজ হচ্ছে 84 একক বা 84 ইউনিট, যেটা ইচ্ছা বলতে পারো। এখন এই 84কে 14 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 6 বার। এই যে 6 পেলাম, এই 6টা কি? এক্স একদিনে 6 ইউনিট বা 6টা কাজ করতে পারে। আর 84কে 28 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তার মানে ওয়াইয়ের যে এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, সেটা পেয়ে গেলাম। ওয়াই একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। আর এখানে 84কে 42 দিয়ে ভাগ করলে 2 পাবো, তার মানে জেড একদিনে 2 ইউনিট কাজ করে। তো এক্স ওয়াই জেড এরা একদিনে কত ইউনিট কাজ করবে? 6 আর 3 9 আর 2 11 ইউনিট। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরা সম্মিলিতভাবে একসাথে একদিনে 11 ইউনিট কাজ করবে। টোটাল কাজ কত? 84 ইউনিট।
তারা একদিনে যদি 11 ইউনিট কাজ করে তাহলে 84 ইউনিট কাজ করতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের কত সময় লাগবে, অর্থাৎ তিনজনের কত দিন লাগবে। এখন এখান থেকে ক্যালকুলেশন একটু ভাগ করলে তোমরা পেয়ে যাবে, বা অপশান দেখেও হয়, সেটা আমি বলছি না কারণ অনেকের মাথার ওপর দিয়ে যাবে। জাস্ট 11 দিয়ে ভাগ করো, 7 11 77 ভাগশেষ 7, তাহলে 7×7/11 দিন। কোন অপশানে আছে? অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আসলে কিন্তু কিছুই নেই, জাস্ট যে দিন সংখ্যাগুলো দেওয়া আছে তাদের এলসিএম নেবে, লসাগু নেবে। লসাগু নিলে টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। টোটাল ওয়ার্ক পেলে এখানে এক্স কত দিনে করছে? 14 দিনে করছে। তো টোটাল ওয়ার্ককে এই যে 14 দিয়ে ভাগ করলে এক্সের এফিসিয়েন্সি, অর্থাৎ এক্স একদিনে কত ইউনিট বা কটা কাজ করবে সেটা পেয়ে যাবে। ওয়াই কটা কাজ করছে সেটা পেয়ে গেছি, জেড কটা কাজ করছে সেটাও পেয়ে গেছি। তো এক্স ওয়াই জেড একসাথে তারা একদিনে 11 ইউনিট কাজ করে। তো টোটাল কাজ হচ্ছে 84 ইউনিট। এটা করতে তাদের কতদিন লাগবে সেটা আমরা 84কে 11 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 49 জন শিক্ষার্থীর ক্লাসে সেলিম শীর্ষ থেকে 26তম স্থান অর্জন করেছে। নিচের থেকে সেলিমের অবস্থান কত হবে সেটা বার করতে হবে। অর্থাৎ যদি এটা শীর্ষস্থান হয়ে থাকে, শীর্ষস্থান থেকে সেলিম কততম অবস্থানে আছে? 26তম অবস্থানে আছে। এখন ওই ক্লাসের টোটাল শিক্ষার্থী কতজন? 49 জন। তাহলে এই যে একদম নিচের থেকে বটম থেকে সেলিমের অবস্থান কত হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো এই টাইপের প্রশ্ন থাকলে তোমরা কি করবে, জাস্ট টোটাল যেটা দেওয়া আছে সেটা থেকে সেলিমের অবস্থান কত? 26, এটা মাইনাস করো, করে কত পাবে? 23 পাবে। এখন 23-এর সাথে জাস্ট 1 যোগ করবে, করলে তোমাদের উত্তর অপশান বি চলে আসবে। তাহলে নিচের থেকে সেলিমের অবস্থান কত হবে? 24তম অবস্থান হবে। এখন যদি প্রশ্নে বলা থাকতো যে শীর্ষ থেকে সেলিমের অবস্থান 26তম স্থানে আছে আর নিচের থেকে 24তম অবস্থানে আছে, তো ওই ক্লাসে টোটাল কতজন শিক্ষার্থী আছে? তো এটা বের করার ফর্মুলা জাস্ট শীর্ষ থেকে সেলিমের অবস্থান প্লাস নিচের থেকে সেলিমের অবস্থান যেটা আছে সেটা যোগ করে দেবে। যোগ করলে যেটা পাবে তার থেকে 1 মাইনাস করলে তোমাদের টোটাল শিক্ষার্থী বেরিয়ে আসবে। তো এই দুটো টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। এই দুটো টাইপ তোমাদের আমি বলে দিলাম, এখান থেকে তোমরা এটা ভালোভাবে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। তো এই টাইপের প্রশ্ন তোমরা জাস্ট একটা সূত্র ইউজ করলে হয়ে যাবে। সূত্রটা কি? ডিফারেন্স ডি ইকুয়াল টু পি ইন্টু আর এর স্কোয়ার বাই হচ্ছে নিচে 100 তার স্কোয়ার। এখন আমাদের এখানে আসল বের করতে হবে, বলছে কত টাকার। তাহলে আসল পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ইন্টু 100 তার স্কোয়ার, মানে হচ্ছে 100 দুবার গুণ করে দাও। নিচে হবে আর এর স্কোয়ার, আর কত? রেট অফ ইন্টারেস্ট 5%, তাহলে আর এর স্কোয়ার করলে 5-এর স্কোয়ার করলে পাবে হচ্ছে 25। আর ডিফারেন্স কত দেওয়া আছে বলো তো? ডিফারেন্সও 25 টাকা দেওয়া আছে, তার মানে ডি এর এখানে 25 লিখে দাও। তো 25 ক্যান্সেল হলো। পি এর ভ্যালু কত হবে? 100 গুণ করলে তোমরা পাবে 10,000 টাকা। তাহলে আসল কত হলো? 10,000 টাকা। এটা আমরা ফর্মুলাতে করলাম, রেশিও মেথডে করতে পারবে। রেশিও মেথড এখানে দেওয়া আছে 5%, রেট অফ ইন্টারেস্ট কত? 5%। তো 5%কে আমরা প্রথমে ভগ্নাংশ করে নেব, 5/100, এটাকে একবারই লিখতে পারতে 1/20। তো এখানে প্রিন্সিপাল কত? 20। 1 বছর পরে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1 অনুপাত সুদ হচ্ছে 21 হচ্ছে। তো এটা 2 বছর ধরে হয়েছে, তো এটার স্কোয়ার করে দেবে। 20 স্কোয়ার করলে হবে 400, 21-এর স্কোয়ার করলে হবে 441। তাহলে সিআই কত হয়েছে? সিআই হয়েছে দেখো 2 বছরের সিআই 41 রেশিও। এখন 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 5% হারে 2 বছরের সরল সুদ, তাহলে 5 দুগুণে 10 10%। 400-এর 10% কত হয়? 400-এর 10% হয় 40। তাহলে 2 বছরের এসআই পাচ্ছ 40, সিআই পাচ্ছ 41, এদের পার্থক্য কত? 41 থেকে 40 মাইনাস দাও, কত হচ্ছে? 1 অনুপাত। এই 1-এর ভ্যালু দেওয়া আছে কত? 25। আমাদের 400-এর ভ্যালু বার করতে হবে। প্রিন্সিপাল কত? 400 রেশিও। 1-এর ভ্যালু 25 হলে 400 কত হবে? 400-এর ভ্যালু হবে 10,000 টাকা। তো এটা রেশিও মেথডেও করতে পারো আর এই ফর্মুলাতেও করতে পারো। যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এইভাবে রেশিও মেথডেও করবে, কারণ পরীক্ষায় অনেক ক্ষেত্রে ফর্মুলা কিন্তু মনে থাকে না। পরের প্রশ্ন কি বলছে? এ মানে গুণ, তাহলে যেখানে এ আছে সেখানে গুণ দিয়ে দাও। বি মানে ভাগ, যেখানে বি আছে সেখানে ভাগ দিয়ে দাও। সি মানে প্লাস, তাহলে সি যেখানে আছে সেখানে প্লাস দাও। আর ডি মানে কি বলছে? ডি মানে হচ্ছে মাইনাস। তার মানে আমরা আলটিমেটলি কী পাচ্ছি? 169 ভাগ 13 গুণ 4 মাইনাস 20 প্লাস 44।
তো আমাদের বট মাসের ক্ষেত্রে প্রথমে আমরা ভাগের কাজটা সম্পন্ন করি। তো 169কে 13 দিয়ে ভাগ করলে পাবে 13, 13 গুণিতক 4 মাইনাস 20 প্লাস 44। এরপরে আমাদের গুণের কাজ হয়, তো 4 13 52 মাইনাস 20 প্লাস 44। তো এই ক্ষেত্রে দেখো 52 থেকে 20 চলে গেলে কত হবে, 32, 32 প্লাস 44 76। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, 76 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই এখানে, জাস্ট প্রশ্নে যেমনটা বলেছে আমরা তেমনটাই করে উত্তরটা পেয়ে গেলাম। সরলীকরণ করতে হবে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলছে, একটি দ্রব্য 8,800 টাকায় বিক্রি করে যে লাভ হয় তা 7,200 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। এখন 9,600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এই টাইপের অঙ্ক করার আগে জাস্ট একটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, একটা জিনিস তুমি কিনেছো এক্স টাকায় কিনে সেই জিনিসটা 600 টাকায় বিক্রি করলে তোমার যে পরিমাণ লাভ হয় 500 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে এই যে ক্রয় মূল্য বের করার ফর্মুলা কি, ক্রয় মূল্য আমরা এক্স ধরেছি, এক্স ইকুয়াল টু 500 প্লাস 600, এটাকে 2 দিয়ে ভাগ করলে তোমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে 1100 হচ্ছে, 1100কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে, 550 টাকা। এখন দেখো, যে জিনিসটা তুমি 550 টাকায় কিনছো সেটা 600 টাকায় বিক্রি করলে তোমার লাভ কত হবে, 50 টাকা হবে লাভ, প্রফিট। বাট সেটাকে 500 টাকায় বিক্রি করলে তোমার লস কত হচ্ছে, লস হচ্ছে 50 টাকা। তাহলে সেম প্রফিট আর সেম লস হলো, 600 টাকায় বিক্রি করলেও 50 টাকা লাভ হলো, বাট 500 টাকায় বিক্রি করলে তোমার 50 টাকা লোকসান হলো। তো লাভ আর লোকসানের পরিমাণটা কিন্তু সমান হলো। তো এই টাইপের প্রশ্ন থাকলে জাস্ট ক্রয় মূল্য বের করার ফর্মুলা হচ্ছে দুটো বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে কি বলছে, 8,800 টাকায় বিক্রি করে যে লাভ হয় 7,200 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। এখান থেকে আমরা ক্রয় মূল্য সিপি বের করতে পারবো। 8,800 যোগ হচ্ছে 7,200, নিচে কত থাকছে, 2 দিয়ে ভাগ করো। তাহলে 8,000 আর 7,000 টোটাল হচ্ছে 16,000। 16,000কে 2 দিয়ে ভাগ করো, কত পাবে, 8,000 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, সিপি হচ্ছে 8,000, এসপি কত, 9,600। এখন এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল করো, এটাকে 5 দিয়ে যদি কাটো, দেখো কেটে আমরা ছোট করতে পারি, আর ছোট করার দরকার নেই। ধরে নাও এখন ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, সেলিং প্রাইস 96 টাকা। তো কত টাকা লাভ করছে, 80 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করছে, 16 টাকা লাভ করছে। তাহলে 80 টাকায় যদি 16 টাকা লাভ হয়, 100তে কত লাভ হবে সেটা বের করলে আমাদের উত্তর চলে আসবে। 5 ষোলো 80, 5 20 20%। তো 20% কী হবে, শতকরা লাভ হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিছুই নেই এখানে, জাস্ট এখান থেকে আমরা কস্ট প্রাইসটা বের করলাম 8,000 টাকা, আর সেলিং প্রাইস কত বলছে, 9,600। তো একটা ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা দুটো শূন্য ক্যান্সেল করতে পারি। তো এখন ক্রয় মূল্য হলো 80 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। তো 80 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে 16 টাকা। তো তোমাদের পার্সেন্টেজ প্রফিট বের করার ফর্মুলা আমি অলরেডি অনেকবার বলেছি, প্রফিট বাই সিপি ইন্টু হচ্ছে 100। তো প্রফিট হচ্ছে 16, ক্রয় মূল্য হচ্ছে 80, 100-এ বের করলে আমাদের উত্তর চলে আসে। পরের প্রশ্নে দেখো কী বলছে, এ বি এর থেকে বড়, তাহলে বি হচ্ছে এর থেকে ছোট। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এ গ্রেটার দ্যান বি। আবার সি বি এর থেকে বড়, সি হচ্ছে বি এর থেকে বড় কিন্তু এ এর থেকে ছোট। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ সি এর থেকে বড়, আবার সি বি এর থেকে বড়। এটাকে আমরা এইভাবে পেলাম আলটিমেটলি। এখন কি বলছে, ডি ই এবং বি উভয়ের থেকে ছোট। তাহলে ডি ই আর বি উভয়ের থেকে ছোট, বি ই এর থেকে ছোট। এখন বলছে বি ই এর থেকে ছোট, তার মানে বি কোন পজিশনে থাকবে, বি থাকবে এই পজিশনে, আর ই থাকবে এখানে। কোনটি সব থেকে ছোট, তাহলে দেখো সবার শেষে কি আছে, ডি, তাহলে সব থেকে ছোট হয়ে যাবে ডি। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই এখানে। প্রথমে আমরা কি বের করেছি, এ বি এর থেকে বড়, তার মানে এ গ্রেটার দ্যান বি, এ বি এর থেকে বড়। তারপরে বলছে সি বি এর থেকে বড়, তার মানে সি বি এর থেকে বড় আমরা এইভাবে দেখাতে পারি, বাট এর থেকে ছোট। তো সেটাকে কীভাবে দেখালাম, এ সি এর থেকে বড় বাট বি এর থেকে ছোট, তো বি শেষে থাকলো। এখন বলছে ডি ই আর বি উভয়ের থেকে ছোট, ডি ই আর বি উভয়ের থেকে ছোট, বাট বি ই এর থেকে ছোট। তার মানে এটাকে আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি,
এ প্রথমে সব থেকে বড় হবে, তারপরে সি বড় হবে, তারপরে তোমার ই বড় হবে, তারপরে বি, আর সবার শেষে থাকবে ডি। এখন আমাদের বলেছে সব থেকে ছোটো কোনটি, সব থেকে ছোটো হয়ে যাবে ডি। এটাকে এইভাবে তোমরা সাজিয়ে নেবে, সাজালেই তোমাদের উত্তর চলে আসবে। দেখো পরের প্রশ্ন কী বলছে, নিচের সিরিজটি সম্পূর্ণ করো। 11, 22, 33, 55, 88। এখন 22-এর সাথে যদি তোমরা 11 যোগ করো তাহলে কী পাচ্ছ বলো তো, 33। এবার 33-এর সাথে তুমি যদি 22 যোগ করো তাহলে কত পাবে, 55। এখন 55-র সাথে তার আগের সংখ্যা কত, 33। তো 55-র সাথে 33 যোগ করলে পাবে হচ্ছে 88। এখন এই 88-র সাথে কত যোগ করতে হবে, 88-র সাথে তোমার এর আগের সংখ্যা কত, 55, এটা যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে। 8, 5, 13, 3 হাতে হচ্ছে 143। তো 143 অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ব্লাড রিলেশন থেকে দিয়েছে, জেড হলো ওয়াইয়ের ভাই। জেড কার ভাই, ওয়াইয়ের ভাই, তার মানে জেডের জেন্ডার ক্লিয়ার, জেড হচ্ছে ছেলে। আবার কি বলছে, এক্স হলো ডাব্লিউ এর পিতা। এক্স কার পিতা, ডাব্লিউ এর পিতা, তাহলে এক্সও ছেলে। ভি হলো ওয়াইয়ের মা। ভি কার মা, ওয়াইয়ের মা, তাহলে ভি হচ্ছে মহিলা। জেড এবং ডাব্লু ভাই ভাই, জেড এবং ডাব্লু হচ্ছে ভাই ভাই, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক। তাহলে ভি কিভাবে এক্সের সাথে সম্পর্কিত, দেখো এখানে ডাব্লুর বাবাকে এক্স, আবার জেড আর ডাব্লু হচ্ছে ভাই ভাই, আর এই যে ওয়াই আর জেড এদের মা হল, সরি ওয়াই আর জেড এদের মা হলো কি ভি, তার মানে কি হবে, এই যে ভি আর এক্স এরা স্বামী স্ত্রী। তাহলে ভি কীভাবে এক্সের সাথে সম্পর্কিত, ভি হচ্ছে এক্সের স্ত্রী। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, সিরিজটি সম্পূর্ণ করো। এখানে আছে জেড এক্স ওয়াই ডাব্লু, তাহলে এখানে লিখে ফেলো নিচে জেড এক্স ওয়াই ডাব্লু। এদের পজিশন ভ্যালু জানতে হবে, জেড হচ্ছে 26, এক্স হচ্ছে 24, ওয়াই হচ্ছে 25, ডাব্লু হচ্ছে কত, 23। এখন ভি টি ইউএস, ভি কত 22, টি হচ্ছে 20, ইউ 21, এস 19। তো গাইস একটা জিনিস দেখো, এখানে 26-এর পরে কত এসছে, 22, কত কম হয়েছে, 4 কম হয়ে গেছে, মাইনাস হয়েছে 4। এখানে 24-এর পরে আসছে 20, 4 কিন্তু মাইনাস হয়ে গেল। এখানে 25-এর পরে 21, তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের 4 মাইনাস হচ্ছে। তো ভিটি ইউএস এদের পজিশান কত, 22, 20, 21, 19। তাহলে 22 থেকে এখন 4 মাইনাস করলে তোমরা এটা পেয়ে যাবে আর পি কিউ ও। তো আমি এটা লিখে ফেলি, দেখো সহজ ভাষায়, আর পি কিউ ও। আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, আর ও হচ্ছে 15। এখন এই 18 থেকে 4 মাইনাস করলে পাবে তোমরা 14, 16 থেকে 4 মাইনাস করলে পাবে 12, 15 থেকে 17 থেকে 4 মাইনাস করলে পাবে 13, আর 15 থেকে 4 মাইনাস করলে পাবে 11। তো 14 নাম্বার পজিশানে কে থাকবে, এন থাকে, 12 নাম্বার পজিশানে থাকে এল, 13 নাম্বার পজিশানে থাকে এম, আর 11 নাম্বার পজিশানে থাকে কে। তাহলে আমাদের এই যে শূন্য স্থান এখানে চলে আসবে কে, এন এল এম কে। দেখো এই পজিশন ভ্যালু জানলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন সমাধান করে আসতে পারবে রিজনিং থেকে। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ আমরা এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু 4 4 করে মাইনাস হচ্ছে। 26-এর পরে 22 এসছে, দেখো 22-এর পরে এটা কত আসলো, 18 আসলো। তো 18-এর পরে কী আসবে, 14 আসবে। তাহলে আমাদের এন যে অপশান আছে সেটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। তো অপশান এ আর অপশান ডি কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। এরপরে কী থাকছে দেখো, প্রথমে ছিল 24-এর পরে 20 হয়েছে, 20-র পরে হবে 16, 16-র পরে থাকবে তোমাদের কত, 12। তাহলে 12 মানে 12 পজিশন আছে এল, তো এখানে এল আছে, এখানেও এল আছে। জাস্ট আর একটা তোমাদের এইভাবে চেক করতে হবে, 25-এর পরে আসলো 21, 21-এর পরে 17, 17-এর পরে 13, 13 নম্বর পজিশন আছে এম, তার মানে এখানে আছে কি, কে আছে। তো এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, এটাই আমাদের রাইট অ্যান্সার হলো। পরেরটা দেখো কি বলছে, সঠিক বিকল্প কোনটি, এ কে ইউ, এখানে আছে সি এম ডাব্লু আর ডি এন এক্স। তো সি এম ডাব্লু এটা লিখে ফেলো, আর এখানে লেখো ডি এন এক্স। যখন তোমরা প্রশ্ন কিছুই বুঝতে পারবে না, জাস্ট এদের পজিশান ভ্যালুগুলো লিখে ফেলবে। 3 এর পজিশান ভ্যালু হচ্ছে 13, এর পজিশান ভ্যালু হচ্ছে 23, এর ডি এর কত 4, এন এর হচ্ছে 14,
এক্সের হচ্ছে 24। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারলে, 3 থেকে 4 হয়েছে, তার মানে আমরা 1 যোগ করে নিয়েছি। 13 থেকে 14 মানে এখানেও 1 যোগ হয়েছে। 23 থেকে 24 মানে এখানেও 1 যোগ হয়েছে। তো আমরা যেটা পাচ্ছি এ কে ইউ, এর সাথে 1 যোগ করলে আমরা পাবো বি, কে হচ্ছে 11, 11-র সাথে 1 যোগ করলে 12 মানে এল পাবো, ইউ হচ্ছে 21, এর সাথে 1 যোগ করলে 22 মানে ভি পাবো। বি এল ভি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি রাইট অ্যান্সার হবে। যখনই রিজনিংয়ের এই টাইপের প্রশ্ন বুঝতে পারবে না, পজিশন ভ্যালুগুলো নিচে নিচে লিখে ফেলবে। পজিশন ভ্যালু লেখা হয়ে গেলেই কিন্তু তোমাদের প্রশ্ন অর্ধেক সলভ হয়ে যাবে। পরের প্রশ্ন একটা সিরিজ দিয়েছে, দেখো 3, 9, 13, 65, 71, 497, এই নাম্বার সিরিজের যে জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে এখানে কি বসবে? তাহলে দেখো 3 × 3, 3 তিরিকে 9, ঠিক আছে, 9 পেলাম। আর এই 9-এর সাথে 4 যোগ করে কত হচ্ছে? 13 হচ্ছে, ঠিক আছে। এখন দেখো 13 গুণিতক 5, 3-এর পরের বিজোড় সংখ্যা কত? 5, 5 13 65, 4-এর পরের জোড় সংখ্যা কত? 6, তাহলে 65 আর 6 করলে কত হচ্ছে? 71। এখন 71 ইন্টু 71-এর পরে 5-এর পরে বিজোড় সংখ্যাকে 7, তাহলে কত হচ্ছে? 7 1-এ 7, 7 7 49, 497। এখন 6-এর পরের জোড় সংখ্যা কোনটা আছে? 8, 497 প্লাস 8 করলে পাবে কত? 505। তো 505 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হবে। কী পেলাম দেখো, 3-এর সাথে বিজোড় সংখ্যা 3 গুণ করে পেয়েছি 9, এটা পেলাম। এখন এই 9-এর সাথে আমরা কি করছি? 4 যোগ করে 13 পাচ্ছি। এখন 13-র সাথে আমরা বিজোড় সংখ্যা 5 গুণ করে 65 পেলাম। 65-র সাথে 4-এর পরের জোড় সংখ্যা কত? 6, সেটা যোগ করে 71 পেয়েছি। এখন 71-এর সাথে 5-এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7, সেটা গুণ করেছি, করে পাচ্ছি 497। এখন 497-এর সাথে 6-এর পরবর্তী জোড় সংখ্যা কত? 8, সেটা যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো, এই টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকে, বেমানান শব্দ চিহ্নিত করতে বলে। তো নেফ্রোলজি দেওয়া আছে, সোনোলজি দেওয়া আছে, নিউরোলজি দেওয়া আছে, এগুলো সব মেডিকেল টার্ম, বাট এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিদ্যা। তো এখানে দেখো এই তিনটে একই সেম টাইপের জিনিস দেওয়া আছে, বাট এটা ডিফারেন্স দেওয়া আছে। আমাদের বলছে বেমানান কোনটি, তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, RAT, র্যাটকে যদি 15 21 লেখা যায় তবে টিকে কি লেখা যাবে? তো যখনই প্রশ্ন বুঝতে পারবে না তখনই কি করবে? পজিশন ভ্যালু লিখে ফেলবে, RAT। তো আর এর পজিশন ভ্যালু কত? 18, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, তার মানে কত হচ্ছে? 39। এখন দেখো আমরা এটা 39 পাচ্ছি, বাট এখানে আছে 1521, তার মানে আমরা এটাকে স্কোয়ার করে দেখতে পারি। স্কোয়ার করে 1521 পাই কিনা সেটা দেখি। তো সবগুলোকে যোগ করলাম, করে তার স্কোয়ার করছি। তো স্কোয়ার করার একটা ট্রিক্স আছে, এখানে তোমরা কি করতে পারো? 3 তার স্কোয়ার করলে কত পাবে? 9, তার মানে আমরা এটাকে 09 লিখব। 9-এর স্কোয়ার করলে পাবে 81, আর এখানে 3 আর 9 আছে, তো 3 9 27, 2 গুণে 54 লিখে ফেলো। এখন দেখো এই যে একক স্থানে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ সেম থাকবে। 8 আর 4 যোগ করো, কত হচ্ছে? 12, 2 হাতে হচ্ছে 1, 5 আর 1 6, আর এই 9 যোগ করলে 15। তার মানে দেখো আমরা এই 39 তার স্কোয়ার করে 1521 পেলাম। তো আর এর পজিশন ভ্যালু, এ এর পজিশন ভ্যালু, টি এর পজিশন ভ্যালু সবগুলো যোগ করে স্কোয়ার করে আমরা 1521 পেয়েছি। তার মানে আমাদের টি এর ক্ষেত্রে টি এর পজিশন ভ্যালু 20, ই এর পজিশন ভ্যালু 5, এ এর পজিশন ভ্যালু 1, তাহলে 20 প্লাস 5 25, আর 1 26। তো 26-এর স্কোয়ার করলে কত পাবে? 26-এর স্কোয়ার করলে খুবই সহজ, 676, এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা তোমরা স্কোয়ার বা বর্গগুলো মনে রাখবে, এই যে স্কোয়ার মনে রাখবে। আর 1 থেকে 25 বা 30 পর্যন্ত মনে রাখলে ভালো হয়, এর কিউব মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সঠিক বিকল্পটি লেখো। বি দেওয়া আছে 16, ডি কত হবে? এখন বি এর পজিশন ভ্যালু কত বলো তো? 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে কত পাবে? 4, 4-এর স্কোয়ার হচ্ছে 16। ডি এর পজিশন ভ্যালু কত? ডি এর পজিশন ভ্যালু হচ্ছে 4, 4-এর সঙ্গে 4 গুণ করো, কত হচ্ছে? 16। এখন 16 স্কোয়ার করলে কত পাবে? 256, 256 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে কি পেলাম? বি এর পজিশন ভ্যালু যেটা পেয়েছি সেটা দিয়েই গুণ করেছি, গুণ করে যেটা পেলাম তার স্কোয়ার করে আমরা 16 পাচ্ছি। এখন ডি এর পজিশন ভ্যালু হচ্ছে 4, 4কে 4 দিয়ে গুণ করলে পাবে 16, তার স্কোয়ার করলে তোমাদের উত্তর চলে আসবে। আশা করি তোমাদের এই পর্যন্ত বোঝাতে পেরেছি। কিছুই নেই, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে। পরের প্রশ্ন দেখো, এত বড় একটা প্রশ্ন থেকে কিন্তু ঘাবড়ে যাবে না, যত বড় প্রশ্ন তত কিন্তু তাড়াতাড়ি উত্তর চলে আসে।
এখন কি বলছে দেখো, নোবিলিটি এর কোড যদি এত হয়, তো এটা লিখে ফেলো নিচে নিচে, NOBILITY, এর কোড কত বলছে, 6713538 9। AFFABLE এর কোড কত দেওয়া আছে, 422415 0। এখন দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন হয়ে থাকে। আমাদের বের করতে হবে FALLIBLE, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কমন কি আছে, এখানে কমন তোমাদের নোবিলিটি, এখানে এল আছে, এল এর কোড কত 5, এখানেও দেখো এল এর কোড কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তার মানে এটা আমাদের ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন। তো ডিরেক্ট কোডিংয়ের ক্ষেত্রে L5, তো এখানে L5 বসিয়ে দাও। এ কত বলা হচ্ছে, এ বলা হচ্ছে দেখো 4, কারণ এখানে A4, এখানে এও 4, তো এ এখানে 4 বসিয়ে দাও। এফ কত আছে দেখো, এফ আছে 2, তো 2 এখানে বসিয়ে দাও। তার মানে 2 4 5 5 কোন অপশানে আছে দেখো, 2 4, এটা ক্যান্সেল হয়ে গেল, এটাও ক্যান্সেল হয়ে গেল, এটাও বেশি চেক করার দরকার নেই। তো 2 4 5 5 এই অপশানে আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বেশি কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে যাবে না, জাস্ট 2 একটা চেক করে নিয়ে অপশানের সাথে মেলাবে, যেটাতে মিলে যাবে সেটাই তোমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, কেবল, CABLE, এটাকে যদি তোমরা কি লিখতে পারো, XZYOV। দেখো এখানে জাস্ট অপোজিট দেওয়া আছে, সি এর অপোজিট হচ্ছে এক্স, এ এর অপোজিট হচ্ছে জেড, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, এল এর অপোজিট হচ্ছে ও, আর ই এর অপোজিট হচ্ছে ভি। তাহলে আমাদের ওয়াই জেড এক্স পি এর অপোজিট বার করতে হবে। তো ওয়াই এর অপোজিট হচ্ছে বি, জেড এর অপোজিট হচ্ছে এ, এক্স এর অপোজিট সি, পি এর অপোজিট হচ্ছে এল, তাহলে পি এর অপোজিট হচ্ছে কে। তার মানে আমাদের বি এ সি কে, ব্যাক অপশান কোথায় আছে, ব্যাক কোথায় আছে, অপশান বিতে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এইগুলো মনে রাখবে। ইংরেজি বর্ণমালায় কোন টাকার অপোজিট এটা মনে রাখবে, যেমন এ এর অপোজিট জেড। অপোজিট কীভাবে বের করতে হয় দেখো, জেড 26, এ হচ্ছে 1, এদের যোগফল কত হবে 27। বি এর অপোজিট হচ্ছে ওয়াই, বি হচ্ছে 2, ওয়াই হচ্ছে 25, এদের যোগ করলে তোমরা কত পাবে 27 পাবে। পজিশন ভ্যালু যোগ করলে 27 পাবে। যাদের পজিশন ভ্যালু, যে দুটো লেটারের পজিশন ভ্যালু যোগ করে 27 হবে, তারা হচ্ছে একে অপরের অপোজিট। সি এর অপোজিট হচ্ছে এক্স, ডি এর অপোজিট হচ্ছে 4, আর ডি এর অপোজিট হচ্ছে ডাব্লু 23। তো এইভাবে কিন্তু বার করতে হয়। ই হচ্ছে 5, ই এর অপোজিট হয়ে যাবে 22 নাম্বার পজিশন আছে ভি, তো ইভি এরা অপোজিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা অপোজিট লেটারগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ইজিলি এই টাইপের রিজনিং করতে পারবে। বলছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে পজিশন ভ্যালুগুলো লিখে ফেলো। জি হচ্ছে কত 7, এইচ হচ্ছে 8, জে হচ্ছে 10, এম হচ্ছে 13, ভি কত, ভি হচ্ছে 22। এখন এখানে দেখো কত অ্যাড করেছি, +1, তারপরে কি করছি +2, তারপরে +3, তারপরে কী হবে +4। তো +4 অ্যাড করলে 13 আর 4 17, 17 নাম্বার পজিশানে কী আছে, কিউ আছে, কিউ। তাহলে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, রাধা সুনিতার থেকে ছোট। রাধা সুনিতার থেকে ছোট, তাহলে সুনিতা রাধার থেকে বড়। তো এই যে চিহ্নটা আমি, যে বড় হয় তার দিকেই সবসময় রাখতে হয়। কিন্তু রীতার থেকে বড়, রাধা বা রীতার থেকে বড়, তাহলে রীতা কিন্তু এদের থেকে ছোট। রীতা আবার গীতার থেকে বড়, রীতা কার থেকে বড়, গীতার থেকে বড়। শ্যাম রীতার থেকে বড়, শ্যাম রীতার থেকে বড় হলে এখানে কে চলে আসবে, শ্যাম চলে আসবে। SHYM জাস্ট SH দিলাম। কিন্তু রাধার থেকে ছোট, সব থেকে ছোটোকে দেখো, সব থেকে ছোটো হচ্ছে গীতা, আর চেক করার দরকার নেই, সবার শেষে আছে গীতা। তো গীতা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান নিয়ে তোমাদের রাইট অ্যান্সার হবে। তো লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে 5, 11, 21, 43, 53, 107, পরের সংখ্যাটা কী হবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, সহজেই তোমরা বুঝতে পারছো যে 5-এর থেকে 11 তো গেছে। তো 5-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ করলে কত পাবে 11। তো 5 থেকে 11তে আমরা পেলাম 2 গুণ করে 1 যোগ করেছি। তো এরপরে কত হবে দেখো, এরপরে 21 থেকে 43, তার মানে 21-এর সাথে 2 গুণ করব, করে তার সাথে 1 যোগ করলে কত পাবো 43 পাবো। অ্যাজ ইট ইজ সেম 53 থেকে আমরা 107 কীভাবে পাচ্ছি দেখো, 53 গুণিতক 2
106, তার সাথে 1 যোগ করলে কত হবে? 107। বাট আসল সমস্যা কোথায় হচ্ছে দেখো, এখানে পরবর্তী যদি একটা সংখ্যা দেওয়া থাকতো তাহলে সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পেতাম, কিন্তু সেটা কিন্তু এখানে নেই। তার মানে আমাদের একটা জিনিস কিন্তু এখানে তোমাদের চেক করতে হবে। দেখো 19 নাম্বার প্রশ্ন কি বলছে, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। 5, 11, 21, 43, 53, 107। তো 5 থেকে 11 আমরা কীভাবে যেতে পারি? 5 × 2 + 1 করলে কত পাবে? 11। আবার 21 থেকে 43, 21-এর সাথে 2 গুণ করো, করে তার সাথে 1 যোগ করলে হচ্ছে 43। 53, তার সাথে 2 গুণ করে 1 যোগ করলে কত পাবে? 107 পাবে। বাট এখানে কিন্তু পরবর্তী সংখ্যাটা দেওয়া নেই, সেটা দেওয়া থাকলে আমরা কী করতাম? তার সাথে 2 গুণ করে 1 যোগ করলে আমাদের উত্তর চলে আসতো, বা সেটা কিন্তু দেওয়া নেই, তার মানে আমাদের অন্যভাবে চেক করতে হবে। এখন দেখো 11 আর 21, এদের 11-এর সাথে আমরা কি যোগ করছি? 10 যোগ করে 21 পাচ্ছি। এরপরে একটা ঘর ছেড়ে 43-এর সাথে 10 যোগ করলে পাবে 53। ঠিক আছে, এরপরে একটা ঘর ছেড়ে 107-এর সাথে 10 যোগ করলে তোমরা পরবর্তী সংখ্যা পাবে, কত হচ্ছে? 117। তাহলে 117 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা চেক করলাম, করে কিন্তু আমাদের উত্তরে পৌঁছাতে পারেনি, তাই তার মানে আমরা কি করলাম? তার মানে আমরা পরবর্তী আরেকটা পদ্ধতি অবলম্বন করে আমাদের উত্তরটা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখো কি বলছে, আজকের দিন শুক্রবার হলে আজ থেকে 63 দিন পরে কী বার হবে? তো এই টাইপের রিজনিং ক্যালেন্ডার থেকে অনেকবার পরীক্ষা আসে, সেটা ফুড এসআই বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, পুলিশ পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এই টাইপের প্রশ্ন থাকলে কতদিন বলেছে? 63 দিন। তো এই 63কে তোমরা কি করবে? 7 দিয়ে ভাগ করবে। তাহলে কত হচ্ছে? ভাগশেষ কত থাকবে দেখো, 63কে 7 দিয়ে ভাগ করলে 7 9 63। তাহলে ভাগশেষ 0। ভাগশেষ 0 মানে আমাদের শুক্রবারই কী হবে? আজকের দিন শুক্রবার হলে 63 দিন পরে কী বার হবে? শুক্রবারই হবে। ঠিক আছে, যদি ভাগশেষ এখানে 1 থাকতো তাহলে আমরা শুক্রবারের সাথে 1 যোগ করতাম, করে কী পেতাম? শনিবার পেতাম। বাট এখানে ভাগশেষ 0 এসছে মানে আমাদের আজকের দিন যদি শুক্রবার হয় তাহলে 63 দিন পরে কী বার হবে? শুক্রবার হবে। তো গাইজ, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ রিজনিং প্লাস ম্যাথের প্রশ্ন। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ, থ্যাংক ইউ, বাই বাই।